নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। কবির কিন্তু আজকে দাঁড়িয়ে আছে আরজি কর থেকে ঢিল ছোড়া দূরত্বে শ্যামবাজারের পাঁচ পাথার মোড়ে, যেখানে WPJDF অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে অবস্থান চলছে, সারা রাত ব্যাপী অবস্থান। এবং গত 9ই আগস্ট যে ভয়ঙ্কর নারকীয় ঘটনা ঘটে গিয়েছিল, যে ঘটনার রেশ সারা রাজ্য, সারা দেশ, বলা যায় সারা পৃথিবীতে একটা অদ্ভুত অভিঘাত তৈরি করেছিল, আজকে তার 5 মাস পূর্তি হচ্ছে এবং নতুন করে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান আবার উঠে আসছে। এবং এই আন্দোলনের সময় আমরা দেখতে পেয়েছিলাম শিরদাঁড়ার একটা কনসেপ্ট উঠে এসেছিল। আজকে আমার সঙ্গে এমন একজন আছেন যার শিরদাঁড়াটা অত্যন্ত সোজা, অস্বাভাবিক রকমের সোজা। আমি জানি না ক্যালসিয়াম ইনটেক বেশি করেন কিনা। দেবলীনা দত্ত আমার সঙ্গে আছেন। দেবলীনা দি, আজকে 5 মাস পূর্তি হলো, কি বলবে তুমি? প্রথমেই বলি, একটা দুঃসংবাদ আজকে পেয়েছি, সেটা হচ্ছে শুনানি নাকি, মানে রায় নাকি 18 তারিখে। বলছি বাকি অভিযুক্তরা কোথায়? বাকি অভিযুক্তরা তো ধরাই পড়লো না। একজন মাত্র হেফাজতে, খুনের মামলায় মাত্র একজন হেফাজতে, অথচ প্রত্যেকটা এক্সপার্ট রিপোর্ট থেকে আমরা খবর পেয়েছি আজ অবধি, প্রথম থেকে শেষ অবধি যতগুলো এক্সপার্ট রিপোর্ট আমরা পেয়েছি, প্রত্যেকটাতে আমরা জানতে পেরেছি যে একাধিক মানুষ যুক্ত। আমরা প্রত্যেকটা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি একাধিক মানুষ যুক্ত। প্রত্যেকটা ডাক্তার, সিনিয়র ডক্টরের কাছ থেকে জানতে পেরেছি যে যা যা পাওয়া গেছে রিপোর্টে, তাতে একথা একেবারেই স্পষ্ট যে একাধিক মানুষ যুক্ত। তাহলে বাকি যারা অভিযুক্ত তারা কোথায়? বাকি অভিযুক্তদের ধরাই তো হয়নি এখনো। তাহলে পরে শুনানি হয়ে কি লাভ? মানে রায় কি করে হয়? কার এগেনস্টে বা পক্ষে রায়টা হবে? হওয়ার পরে সবসময় প্রশ্ন থেকে যায় চ্যালেঞ্জ করার, কিন্তু যে রায়টা হবে সেই রায়টা ঠিক হলো না ভুল হলো সেই নিয়ে চ্যালেঞ্জ। তাহলে বাকি অভিযুক্তরা তো ধরাই পড়লো না, তাহলে তারা ছাড়াই পেয়ে গেল এবং তারা এই ব্যাপারটা থেকে বাইরেই রয়ে গেল। এটা কি করে সম্ভব হলো? এটা আমার কাছে পুরো বিভীষিকা এখনো। আমার শুধু বিচারটুকু চাই, সুবিচারটুকু চাই, এবং যারা যারা যে এটার সঙ্গে যুক্ত প্রত্যেককে ধরা হোক, এই দাবি আমার এখন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে আমরা চাইছি খুব তাড়াতাড়ি ফাঁসি হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এনকাউন্টার হোক। খুব তাড়াতাড়ি না হলেও ধরে নেওয়া যায় 5 মাসের মধ্যে যদি রায় চলে আসে, তাহলে তো বলা যায় যে অত্যন্ত খুব দেরি হয়েছে তো বলা যায় না। তাহলে আপত্তি কোথায়? আপত্তিটা এইখানে যে যদি এই যাকে ধরে রাখা হয়েছে তার ফাঁসি হয়ে গেলেই যদি সবটা শেষ হয়ে যায়, তাহলে একে অ্যারেস্ট তো 48 ঘন্টার মধ্যেই করা হয়েছিল বোধহয়, নাকি 72 ঘন্টা? 48 ঘন্টার মধ্যে। হ্যাঁ, তাহলে আন্দোলন কেন হলো? এই প্রশ্নটার উত্তর হচ্ছে এই সঞ্জয়কে তো 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয়েছিল, তাহলে আন্দোলন কেন হলো? সবাই এই এত জুনিয়র ডক্টরস, এত সিনিয়র ডাক্তার বাবুরা, WPJDF সিনিয়র্সরা, এরা প্রত্যেকেই একই রকম বোকা। মানে প্রত্যেকেই বিনা কারণে এতদিন ধরে রাস্তায় নেমে আছেন। প্রত্যেকেই তো জানেন যে উনি একা অভিযুক্ত নন এবং আদৌ উনি অভিযুক্ত কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। সেখানে বাকি অভিযুক্তরা তো ধরাই পড়েনি। রায়টা কাকে নিয়ে হচ্ছে সেইটা প্রশ্ন। উনি যদি অভিযুক্ত একমাত্র হতেন এবং তাতে সেটা যদি সবাই মেনে নিতেন, তাহলে তো আন্দোলন হতো না। 48 ঘন্টার মধ্যে উনি ধরা পড়ে গেছেন, সব থেমে যেত। সে তখন যখন সবকিছু থামেনি, তাহলে এই সঞ্জয়ের ফাঁসি হলেই বা কি যায় আসে? বাকি অভিযুক্তরা যারা সকলে মিলে মেয়েটাকে মারলো, তারা কোনো শাস্তি পাবে না? এটা আমাদের মেনে নিতে হবে। এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার প্রয়োজন হয় না যে একজন সুস্থ স্বাভাবিক একজন মানুষের পক্ষে যে ঘটনা ঘটানো হয়েছে সেটা ঘটানো সম্ভব নয়। এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার প্রয়োজন হয় না। তাহলে রকেট সায়েন্স জানার প্রয়োজন হয় না। তার থেকেও বড় কথা হচ্ছে তিলোত্তমার খুনের ক্ষেত্রে বহু এক্সপার্টদের, আমি যে কোনো আমজনতার কথা বলছি না, বহু এক্সপার্টের মতামত আমরা ইউটিউব সার্চ করলেই পাবো, যেখানে ডাক্তার বাবুরা এবং এক্সপার্টরা, ফরেনসিক রিপোর্টার্সরা, ফরেনসিক এক্সপার্টরা, তারা সবাই বিশ্লেষণ করে করে, চুল চেরা বিচার করে করে বলেছেন যে ঠিক কেন এবং কি কি কারণে এটা একজনের পক্ষে করা সম্ভব না। তার গভীরতম বিশ্লেষণ আমরা পেয়েছি। কাজী রকেট সায়েন্সও যদি হতো, তাহলে সেই রকেট সায়েন্সটা আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, আমরা বুঝতে পারছি, কিন্তু সিবিআই বুঝতে পারছে না, আদালত বুঝতে পারছে না, পুলিশ বুঝতে পারছে না। এটা কি করে হয়? এটা কি করে হয়?
এটা একমাত্র তখনই হতে পারে যখন যারা অভিযুক্ত তাদেরকে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়, তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়, একমাত্র তখনই এটা হতে পারে। এবং সেটা যদি হয় তাহলে আমরা কি সমাজে বাস করছি, আমরা কোথায় বাস করছি? এটা যদি হয় তার মানে আমাদের জেনে যেতে হবে যে এই খুনের সুবিচার হলো না। যার ফাঁসি, আমি জানি না রায় কি হবে, যেটাই রায় হোক, যাবজ্জীবন হোক, ফাঁসি হোক, কিছু তো একটা হবে। যেটাই হলো, যার ক্ষেত্রে হলো, সে আদৌ কোনোভাবে অ্যাটল যুক্ত কিনা আমরা জানি না এই খুনের সঙ্গে। তার বিরুদ্ধে অনেক কিছু রয়েছে, সেগুলো তো সে করেছে প্রমাণ সহ, কিন্তু এই খুনের সঙ্গে সে আদৌ যুক্ত কিনা সরাসরিভাবে আমরা এখনো জানি না। আমরা কিছুই জানি না। যে কারোর একটা শাস্তি হয়ে গেল, হয়ে একটা কেসকে ক্লোজ করে দেওয়া হলো, এটা সিনেমার মতো লাগছে। এই দুর্নীতিটা সিনেমার মতো লাগছে। আমরা জাস্টিস চাই, একটাই কথা বারবার বলছি। আর জাস্টিসের অর্থ হলো সঠিক অভিযুক্তদের ধরে সঠিক অভিযুক্তদের শাস্তি দেওয়া, সেইটা জাস্টিস। যাকে খুশি একটা ধরে যা খুশি করে দেওয়াটা জাস্টিস নয়। 14ই আগস্ট রাত থেকে রাত দখল, রিক্লেম দ্য নাইট, রাত দখলের কর্মসূচি একটা হিল্লোল তুলে দিয়েছিল বলা যায়। আজকে 9ই জানুয়ারি, বছর পাল্টেছে, দিন কিন্তু পাল্টালো না। এই জায়গায় দাঁড়িয়ে নির্দিষ্ট প্রশ্ন, জাস্টিস কার কাছে চাই? কে দেবে জাস্টিস? লয়ের কাছে চাই জাস্টিস। জাস্টিস আমার কার কাছে চাওয়ার কথা? আমার তো জাস্টিস আইনের কাছে চাওয়ার কথা। আমি আইনের কাছেই চাইছি জাস্টিস। এছাড়া, আইন ছাড়া, কোর্ট ছাড়া, আদালত ছাড়া এমনকি আর কোনো সংস্থান আছে যার কাছে নাগরিক জাস্টিস চাইতে পারে? আর তো কোনো লিখিত পরিত সংস্থান নেই যার কাছে জাস্টিস চাওয়া যায়। তাই জন্য আদালতের কাছেই আমি জাস্টিস চাইছি, কেননা তার কাছেই একমাত্র আমি জাস্টিস চাইতে পারি লিগালি। তাই লিগালি আদালতের কাছেই জাস্টিসটা চাই, জুডিশিয়াল জাস্টিস। এবার আমি শিরদাঁড়ার প্রসঙ্গ দিয়ে এই কথোপকথন শুরু করেছিলাম। একদম শুরু থেকে সেলিব্রিটি কোশ্চেন থাকা মানুষ, তোমার মতো মানুষ কিন্তু খুব প্রথমে অনেকেই পথে নেমেছিলেন, কিন্তু এই ধারাবাহিকভাবে পথে নামার কিন্তু আমরা আর নজির দেখতে পাইনি সেভাবে তুমি এবং তোমার সামান্য কয়েকজন সহকর্মী, এবং একের পর এক হুঙ্কারের মুখোমুখি হচ্ছ। সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে, ক্যালসিয়াম ইনটেক কি বেশি করো? শিরদাঁড়া এত শক্ত কি করে? কারণটা খুব সাধারণ। সেটা হচ্ছে, আমি যখন প্রথমবার পথে নেমেছিলাম তখন একটা কারণ ছিল পথে নামার, সেটা হচ্ছে তিলোত্তমার বিচার। তিলোত্তমার বিচার কি পেয়েছি? পাইনি তো। তাহলে আমি পথে নামাটা বন্ধ কেন করব? হুমকির মুখে দাঁড়িয়ে। হ্যাঁ, এবারে যদি তিলোত্তমার বিচার না পাওয়া সত্ত্বেও আমি পথে নামা বন্ধ করে দিই, তাহলে প্রথমে যে কবার নেমেছিলাম ওটা কি নাটক ছিল? না, আমি শুধু ক্যামেরার সামনেই নাটকটা করি। ক্যামেরার পেছনে যেটা করি সেটা বাস্তব ঘটনা আমার জীবনে, সেটা নাটক নয়। হ্যাঁ, সব ক্ষেত্রে আমি এটা নাটক বলবো না, কারণ ভয়ের রাজনীতি আমাদের ইন্ডাস্ট্রিতেও ঢুকে পড়েছে। সেটার প্রভাব প্রবলভাবে আমাদের ওপর পড়েছে, আমার ওপর ব্যক্তিগতভাবে কি ভীষণ প্রভাব পড়েছে সেটার খাতা যদি আমি এখন খুলি তাহলে শেষ করার দায় হয়ে যাবে। এই যে ভয়ের রাজনীতি, এটার সম্মুখীন হওয়ার পরিস্থিতি পরিবেশ তো সবার থাকে না। এই ভয়ের রাজনীতির সামনে অনেককে নতি স্বীকার করতে হয়েছে, তাই জন্য তারা সরে গেছেন, এবং তাদেরকে আমি তার জন্য দোষ দিচ্ছি না। হয়তো তারা পারেননি কোনো কারণে, পারতে নাই পারেন, তার জুতোয় পা না রেখে আমি এটা বলতে পারবো না। আমিও না পারার মতনই অবস্থায়, কিন্তু আমার বিবেক আমাকে থামতে দিচ্ছে না। সমস্যাটা হচ্ছে ক্যালসিয়াম বা হাড়ের নয়, ক্যালসিয়াম ইনটেকের নয়, সমস্যাটা হচ্ছে আমার বিবেক সারাক্ষণ আমাকে জাগ্রত করে রাখছে। এটাকে একটা সমস্যাও বলা যেতে পারে, ছাড়ছে না আমার পিছু কিছুতেই। আমার শেষ প্রশ্ন, যে নাগরিক আন্দোলন পশ্চিমবঙ্গ, কলকাতা, সারা দেশ দেখেছিল, সেটা অভাবনীয়। স্বাধীন ভারতে এই নজির আর নেই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবেই আমি বলবো কিছুটা স্তীমিত হয়ে গিয়েছিল। আজকে এই শীতের কলকাতায় তোমরা আবার পথে নামলে, আগামী দিনে কি পথে থাকবে, নাকি তোমাদের গতিপথ কি হবে? যতদিন না সুবিচার হচ্ছে ততদিন তো পথে থাকা ছাড়া কোনো উপায় নেই। আইন তো আমাদের হাতে নেই, আইন আমাদের হাতে তোলারও কথা না। আমরা বিচার চাইতে পারি, গলা ফাটিয়ে চিৎকার করে বিচার চাইতে পারি। এবার আমি যে বিচার চাইছি সেটা বাড়িতে বসে বসে কি করে বোঝাবো? পথে তো নামতেই হবে এই বার্তাটা পৌঁছে দিতে গেলে যে আমাদের বিচারটা চাই, এখনো চাই, আমরা এখনো অপেক্ষায় আছি। তাই আমাদের কাছে পথে নামা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমি একটা কথা জানতে চাইবো, সেটা যদি এই মুহূর্তে বলার মতো হয় তবেই তুমি অ্যাড্রেস করো। তুমি বললে যে তোমাকেও ভয়ের রাজনীতির শিকার হতে হয়েছে, সে বিষয়ে কি তুমি কিছু বলতে চাও?
আমার যতগুলো শো ছিল এই সিজনে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সবকটা শো ক্যান্সেল করে দেওয়া হয়েছে। রিয়েলি? সবকটা শো ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কলকাতা এবং পশ্চিমবঙ্গ ব্যাপী যতগুলো সিজনের সময় আমার অ্যাপিয়ারেন্স, পারফরমেন্স, গেস্ট অ্যাপিয়ারেন্স যতগুলো ছিল, শেষ যেটা ক্যান্সেল হয়েছে সেটাও ডেট বলে দিচ্ছি, 5ই জানুয়ারি ছিল। সেটাও যারা ক্যান্সেল করেছেন তারা আমাকে জানিয়েছেন যে তারা রাজনৈতিক চাপে পড়ে ক্যান্সেল করছেন, তাদেরকে নানান রকম ভয় দেখানো হচ্ছে বলে ক্যান্সেল করছেন। কিন্তু তারা তাদের নাম প্রকাশ করতে ভয় পাচ্ছেন, কারণ নাম প্রকাশ করলে যারা তাদের চাপ দিয়েছেন তারা বুঝে যাবেন যে আমাদের কথা বলে দিয়েছে, তখন তাদের ওপর কোপ পড়তে পারে, সেই কোপ তারা সামলাতে পারবে না, তাই তারা নাম প্রকাশ করতে রাজি নন। কিন্তু আমার কাছে লিখিত মেসেজ হোয়াটসঅ্যাপে এটাও রয়েছে যে দিদি, রাজনৈতিক কারণে আপনাকে আনতে পারছি না, ক্ষমা করবেন, পাশে থাকবেন। এটা দিনের পর দিন ধরে হয়েছে এবং এখনো হচ্ছে। গতকালই একটা ঘটনা ঘটেছে, এরকমই একটা ঘটনা। আমি স্টেজে ছিলাম বলে আরেকজন কোনো মুখপাত্র বলেছেন আমি এক স্টেজ শেয়ার করব না বলে চলে গেছেন ফেরত। এটা হচ্ছে। আমি একটা প্রশ্ন করছি, এটা শোনাতে লিটল বিট, ইট মে সাউন্ড লিটল বিট পার্সোনাল, কিন্তু আমি জিজ্ঞেস করছি, সাস্টেন করতে সমস্যা হচ্ছে না তাহলে? হ্যাঁ হচ্ছে তো, সাস্টেন করতে সমস্যা হচ্ছে তো। আমার তো শুধু এটাই রুজি রুটি, কাজে সাস্টেন করতে একদমই সমস্যা হচ্ছে। সেই সমস্যার সঙ্গে লড়ছি, তার কারণ হচ্ছে আন্দোলনটা শুরু করলে লড়তে হবে না, সবকিছু খুব স্মুথলি চলবে এমনটা আশা করাটা তো ভুল। এমনটা তো হবে না। এখন দুটো উপায়, একটা হচ্ছে নতি স্বীকার করা, আরেকটা হচ্ছে এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়ে যাওয়া। হয়তো আমাকে আমার উপার্জনের যে উপায় সেটা বদলাতেও হতে পারে, কাল বাদ পরশু বদলাতে হলে আমি বদলাবো, কিন্তু আমি নতি স্বীকার করবো না। আমার দুটো হাত আছে, দুটো পা আছে, একটা মস্তিষ্ক আছে, যেগুলো এখনো সম্পূর্ণভাবে চলছে। কাজে আমি আর কোনোভাবে উপার্জন করতে পারবো না এটা ভাবার তো কোনো কারণ নেই। কিন্তু এই লড়াই থেকে সরে যেতে হয় যদি বিনিময়ে আমার কাজ বন্ধ না করা হয়, এটা যদি বিনিময় হয় তাহলে আমার পক্ষে সম্ভব না। যেখানে আমি শুধু জাস্টিসই চেয়েছি, আমি পলিটিক্যাল ভাবে জাস্টিস চেয়েছি, আমি আর কিচ্ছু চাইনি, আমার আর কোনো চাহিদা নেই জাস্টিস ছাড়া। কাজে আমাকে জোর করে একটা রাজনৈতিক রঙে রাঙানো হচ্ছে, যেটা আমি মানবো না। আমি জাগ্রত বিবেকের এমবডিমেন্ট দেখলাম, বা শক্ত শিরদাঁড়ার এমবডিমেন্ট দেখলাম, বা আপনারা দেখলেন কিনা সেটা আপনারাই বিচার করবেন। এবং গ্রাউন্ড জিরো থেকে এরকম আরো এক্সক্লুসিভ আপডেটস পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।